আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি। এরপর রয়েছে ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের। জানিয়ে দেব গাজার করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা। সর্বশেষ থাকছে গাজায় হিরোশিমা নাগাসাকির ধাঁচে হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর একটি স্থায়ী ব্রিগেড বিদেশের মাটিতে মোতায়েন করল জার্মানি। ব্রিগেডটি চলতি সপ্তাহে লিথুনিয়ার রাজধানী ভিলনায়াসে পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। ভিলনিয়াসে এক সামরিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জার্মান ব্রিগেড মোতায়েনের কথা জানান চ্যান্সেলর মার্চ। তিনি বলেন, আমাদের বাল্টিক মিত্রদের নিরাপত্তা মানেই আমাদের নিরাপত্তা। এদিকে শনিবার পৃথক সাক্ষাৎকারে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তরিয়স সংবাদ মাধ্যমে বলেছেন, সেনাবাহিনীতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না মিললে 2026 সালের শুরু থেকে বাধ্যতামূলক যোগদানের বিধি পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করতে পারে জার্মানি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে জার্মানি। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, আগামী কয়েক বছরে ন্যাটোর শর্ত পূরণে অতিরিক্ত 1 লাখ সেনার প্রয়োজন হবে। তবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না পাওয়া গেলে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে উঠতে পারে। 2011 সালে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান বিধি বাতিল করলেও বর্তমান জোট সরকার নতুন করে বাধ্যতামূলক যোগদান বিধি চালুর সম্ভাবনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। যদিও পিস্তরিয়াসের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি ঐতিহাসিকভাবে স্বেচ্ছাসেবক ভিত্তিক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে। রাশিয়াকে কেন্দ্র করে ইউরোপীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা হুমকি ও ইউরোপের নিরাপত্তায় মার্কিন সংশ্লিষ্ট রাশের সম্ভাবনার মধ্যে এই পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিশ্লেষকেরা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিরাপত্তার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলোর নিজেদেরকেই মনোযোগী হওয়া উচিত। অন্যদিকে 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় মিত্রদের অনেকটা পাশ কাটিয়ে কূটনৈতিক পন্থায় যুদ্ধ অবসানের জন্য চাপ দিচ্ছে ট্রাম্প। এ অবস্থায় রাশিয়ার ভবিষ্যৎ হুমকি নিয়ে শঙ্কিত ইউরোপীয় নেতারা। পশ্চিমা দেশগুলো সামরিক জোট ন্যাটো সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে 3টি বাল্টিক দেশ, এটা লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া। এই দেশগুলোকে মূল ন্যাটো ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে একমাত্র সোয়াকি গ্যাপ নামে পরিচিত একটি সরু করিডোর, যা রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের মাঝখানে অবস্থিত। সেনা মোতায়েনের বিষয়ে চ্যান্সেলর মার্চ বলেন, রাশিয়া কেবল ইউক্রেন নয়, সমগ্র ইউরোপের ভূখণ্ডে পুনর্নির্মাণের চেষ্টা করছে। লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেডা অভিযোগ করেন, রাশিয়া ও বেলারুশ ইতিমধ্যে লিথুনিয়ার সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে। নতুন জার্মান ব্রিগেডটি রুডনিনকাই শহরে অবস্থিত হবে এবং 2027 সালের মধ্যে পুরোপুরি কার্যকর হওয়ার কথা। এতে থাকছে প্রায় 4800 সেনা, কয়েকশো বেসামরিক কর্মী এবং সাজোয়া যানসহ প্রায় 2000 সামরিক বাহন। চ্যান্সেলর মার্চ বলেছেন, ন্যাটোর কোনো সদস্যের জন্য হুমকির কারণ হয়ে উঠলে তাদের স্মরণ রাখা উচিত, পুরো জোট তাদের একসঙ্গে প্রতিহত করবে। ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের। ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে কাশ্মীর সহ সব বিরোধীরা শান্তিপূর্ণ সমাধান অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতের বক্তব্যের জবাবে এই আহ্বান জানান জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার কাউন্সিলর সাইমা সেলিম। খবর জিও নিউজ। তিনি বলেন, ভারত বিভ্রান্তিকর তথ্য অস্বীকার ও সত্য বিকৃতির আশ্রয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। সাইমা সেলিম বলেন, কোনো বিভ্রান্তি সত্যকে ঢেকে রাখতে পারবে না। ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের লিপ্ত হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, বিশ্বজুড়ে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার পর মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে একতরফা অভিযোগ তুলে সিন্ধু জল চুক্তি স্থগিতের পথে হাঁটা এমন অভিযোগ তুলে সাইমা বলেন, ভারত এমনকি সেই নদীগুলোর প্রবাহ বন্ধ করতে চাইছে, এগুলো পাকিস্তানের 24 কোটি মানুষের জীবনরেখা। তিনি বলেন, জল কোনো রাষ্ট্রীয় অস্ত্র নয়। ভারত যদি এই ঘটনার নির্দোষ হতো তবে একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে সম্মত হতো, কিন্তু তারা তা করেনি। উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগামে একটি পর্যটন এলাকায় হামলার অন্তত 26 জন নিহত হয়। ভারত এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। কাউন্সিলকে সাইমা জানান, 6 থেকে 10 মে পর্যন্ত ভারত বিনা উস্কানিতে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এতে 7 নারী ও 15
শিশুসহ অন্তত 40 জন প্রাণ হারান এবং আরও 121 জন আহত হন, যাদের মধ্যে 10 নারী ও 27 শিশু রয়েছে। সাইমা সেলিম বলেন, ভারত যদি সত্যি শান্তিপূর্ণ ও সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতার বিশ্বাস করে তবে তার উচিত রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করা, কাশ্মীরি জনগণের উপর নিপীড়ন থেকে বিরত থাকা এবং জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলা। তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একমাত্র পথ হল অর্থবহ সংলাপে ফিরে আসা। পাকিস্তানের এই আহ্বান এদিকে ভারতের সাম্প্রতিক নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে আবার আঞ্চলিক উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও উত্থাপন করেছে। তবে ভারত এই আহ্বানে কী প্রতিক্রিয়া জানাবে তা এখনও স্পষ্ট নয়। গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা। গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে যাচ্ছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরা। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনুসের এক চিকিৎসক ডক্টর আলা আল নাজ্জের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছে। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখন 70,000-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না পেলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেছেন, ইসরায়েলে গাজার মানবিক সহায়তা প্রবেশের এখনও বাধা দিচ্ছে। বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা 2 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে তথ্য জানা গেছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 53,901 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,593 জন। গাজায় সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে, কারণ হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, গাজায় এখন কার্যত শিশুদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি হয়েছে। খাবার, চিকিৎসা, নিরাপত্তা কোনোটিই নেই। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এমন নিষ্ঠুর মানবিক অবস্থা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছে, ডক্টর আলা আল নাজ্জারের পরিবারের ওপর হামলার ঘটনাটি তারা পর্যালোচনা করছে। তবে গাজা থেকে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, শিশু হত্যা যেন ইসরায়েলি বাহিনীর একটি নতুন অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের অনেকে এ অবস্থায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ও শিশু। গাজায় হিরোশিমা নাগাসাকি ধাঁচে হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিক পার্টির এই সদস্য সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে গাজায় হিরোশিমা নাগাসাকি ধরনের হামলার পক্ষে বক্তব্য দেন। সাক্ষাৎকার র্যান্ডি ফাইন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি, জাপানিদের সঙ্গেও নয়, বরং নিঃশর্ত আত্মসমর্পণের জন্য জাপানের উপর 2 বার পারমাণবিক হামলা চালিয়েছি। গাজাতেও আমরা একই রকম করা উচিত। তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যকে খারাপ আখ্যা দিয়ে বলেন, গাজায় সংঘাতের একমাত্র সমাধান হলো সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের নিঃশর্তে আত্মসমর্পণ। এই মন্তব্যের মধ্য দিয়ে গাজার বসবাসরত লাখো সাধারণ মানুষের অস্তিত্বকেই যেন অস্বীকার করলেন অভিযোগ উঠেছে এমনই। র্যান্ডির বক্তব্য সামনে আসেন এমন এক সময় যখন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর উপর গুলি চালানো হয়েছে। বুধবার ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয়, উদ্দেশ্য এখনও তদন্তাধীন। তবে র্যান্ডি ফাইন তাৎক্ষণিক এই হামলাকে ফিলিস্তিনিদের সঙ্গে যুক্ত করে বক্তব্য দেন। র্যান্ডির এই মন্তব্য মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছে, একজন মার্কিন কংগ্রেসম্যানের মুখ থেকে এমন মন্তব্য শুধু অমানবিক নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। সমালোচকরা মনে করছেন, ফাইনের বক্তব্য একটি গণহত্যাকে উস্কে দেওয়ার শামিল। এ ধরনের মন্তব্য যুদ্ধাপরাধকে বৈধতা দিতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। তাদের মতে এই বক্তব্য মার্কিন রাজনীতি ফিলিস্তিনি ইস্যুতে উগ্রতা ও সহিংসতা উস্কানির প্রমাণ। এদিকে গাজায় প্রতিনিয়ত মানবিক বিপর্যয় গভীর থেকে গভীর হচ্ছে। জাতিসংঘ বিভিন্ন সংস্থা গাজার অবস্থা সম্পূর্ণ বিপর্যয়কর বলে বর্ণনা করেছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তীব্র ঘাটতির মধ্যে মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।